আমাদের সঙ্গে আছেন খ্যাতিমান লেখক এবং সাংবাদিক রাহাত খান। দর্শক চলুন তাকে স্বাগত জানাই আমাদের রাঙা সকালে। সুপ্রভাত। কেমন আছেন? বাস এর যদি খারাপ থাকতে পারতাম, আচ্ছা কিন্তু আমার মনে হয় যে মোটামুটি ভালোই আছি। আচ্ছা, এরকম এই সকালে কিসে কেমন লাগছে রাঙা সকালে? এই না, খুব ভালো মাছরাঙা? লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, মাছরাঙা আজকে প্রথম আসা? না, এর আগে এসেছি। এর আগেও এসেছেন। মাছরাঙা এবং রাঙা সকাল নাম দুটো কেমন লাগে স্যার? আচ্ছা, আমি সত্যি কথা বলবো, জি। আমি আমার কাঁচা বয়সে কাঁচা বয়স তো নিজেকে মস্ত বড় লেখক মনে হতো। সব সময় তাই মনে হয়। এবং কোনো লেখায় আমার ছাপা হয়নি তখন। জি। আচ্ছা। তখন আমি আমার এক বন্ধু একটা কাগজ বার করলো, তার মধ্যে বেরোলো যে রাহাত খানের উপন্যাস মাছরাঙ্গার মন। আচ্ছা এখন মাছরাঙ্গার মন বলতে যে কি বোঝায়, এগুলো কিন্তু আমি আদৌ চিন্তা করিনি। আচ্ছা কিন্তু মাছরাঙ্গা এই শব্দটা আমার খুব প্রিয় ছিল। আচ্ছা, এটা আমি এখন বসে বসে ভাবছিলাম যে কি করে মিলে গেল? না, ভাবছিলাম যে এই নামটা যারা পিক আপ করেছেন, ও ওরা বেশ, মানে আমার মনে হয় যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন আর কি। নামটা অনেকেই পছন্দ করবে। আচ্ছা স্যার, একদম। আপনাদের মতো মানুষরা পছন্দ করলেই বাংলাদেশ পছন্দ করবে, সবাই পছন্দ করবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। স্যার, আমরা সেই প্রসঙ্গে ফিরবো। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে কিশোরগঞ্জের তাড়াইলের সেই ছোট্ট একটা গ্রাম আছে, গ্রামের নাম, সেই গ্রামে বেড়ে ওঠা রাহাত খান। আমরা সেই জায়গাটায় ফিরবো, তবে তার আগে আপনার কাজের পরিধি সম্পর্কে এবং প্রাপ্তিগুলো সম্পর্কে আরেকবার দর্শকদের মনে করিয়ে দিতে চাই। দর্শক, আমাদের সামনে যিনি বসে আছেন রাহাত খান, খ্যাতিমান লেখক এবং সাংবাদিক। আগেই বলেছি, তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, জগন্নাথ কলেজে প্রায় 8 বছর শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। 1969 সালে তিনি পেশা পরিবর্তন করে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক ইত্তেফাক পত্রিকায়। লেখক হিসেবে উপন্যাস, গল্প, শিশু সাহিত্য সহ সাহিত্যের বেশ কিছু শাখায় রাহাত খানের প্রায় 50টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। রাহাত খান হচ্ছেন সেই ব্যক্তি যিনি মাত্র 33 বছর বয়সে সাহিত্যে অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1973 সালে। 1996 সালে লাভ করেন 21 পদক। আর এছাড়াও অসংখ্য পদক এবং সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন বিভিন্ন সময়ে। চলুন দর্শক, আবারও চলে যাই তার কাছে। স্যার, সেই ছোটবেলায় গ্রামের কথা মনে, আপনার সম্পর্কে একটু ছোট করে জানিয়ে দেওয়ার আগে বলছিল, আপনার সেই ছোটবেলায় গ্রামের কথা মনে পড়ে? হ্যাঁ, আমি এক নাগাড়ে 10 বছর আমার গ্রামে ছিলাম। জি। তো আমার গ্রাম কিশোরগঞ্জের তাড়াইল থানা, গ্রামের নাম হচ্ছে জাওয়ার। জি। এখন জাওয়ার কিন্তু আসলে ইতিহাসে উপেক্ষিত একটা ঐতিহাসিক জায়গা। আচ্ছা। এটার বিস্তৃত ব্যাখ্যা দেব না আমি, কিন্তু এককালে মানে প্রায় 500-550 বছর আগে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে জি। এখানে যারা ছিলেন, হ্যাঁ, আমারই পূর্বপুরুষ, ওরা গভর্নর হিসেবে ছিলেন। এবং জাওয়ার গ্রামকে যেহেতু দুর্ভেদ্য, তখন তো জঙ্গল আর পানি ছাড়া কিছু ছিল না, এত হ্যাঁ, তা শাসনকর্তারা পছন্দ করতেন খুব নিরাপদ জায়গা আর কি, এটা জি। মানে। তো জাওয়ার গ্রামটি বেছে নেন। তবে আশেপাশে প্রায় 8-10 মাইল পর্যন্ত জায়গা আছে, বিভিন্ন নাম আছে যেগুলো মিল খেয়ে যায়। মানে হাতিবান্ধা একটা গ্রাম আছে, জি। তারপর রণখোলা একটা মাঠ আছে, বোঝা যায় যে এখানে এই সনদের কুচকাওয়াজ হতো, জি। জি। তারপর রণ, ঘোড়দৌড় হাতি, হতো, হ্যাঁ। জি। তারপরে যে একটা বিল ছিল, সেই বিলটা ইসের একটা মূল নদীর সঙ্গে, মেঘনার সঙ্গে এটা সংযোগ ছিল এবং খুব গভীর ছিল। এখন অবশ্য একেবারেই শুকনো সময় শুকিয়ে যায়, হ্যাঁ। আচ্ছা। তো এই জন্য বলছিলাম, ইতিহাসে উপেক্ষিত ঐতিহাসিক একটা গ্রাম। আচ্ছা। আর যাকে আমি 10 বছর এক নাগাড়ে আমি ছিলাম এই গ্রামে, এবং এই 10 বছরের স্মৃতি আমার এত ভালো মনে আছে যে আমি আমার অনেক গল্প লিখেছি গ্রাম ভিত্তিক। আচ্ছা। জি। তো এই গল্পগুলো কিন্তু পাঠকরা খুব গ্রহণ করেছে। আচ্ছা।
আমি আমার অজান্তেই এগুলো লিখেছি। আচ্ছা। এবং তখন মানে গ্রামগুলো যে খুব একটা সুখে ছিল তা না, এখনকার চেয়ে অনেক দরিদ্র ছিল তখন গ্রাম, এবং সমাজ ছিল একটু বিশৃঙ্খল। আচ্ছা। এই জমিদারদের উৎপাত, তারপরে যারা সবল তাদের অত্যাচার ইত্যাদি এসব ছিল। তারপরে ছিল তখন ডাক্তার বলতে কিছু ছিল না, এই ঝাড়ফুঁক এগুলো ছিল, হ্যাঁ। আর এই চিকিৎসা বলতে ছিল হোমিওপ্যাথি ছিল, কিন্তু হোমিওপ্যাথিতে বেশি লোক বিশ্বাস করতো না, জি ওই ঝাড়ফুঁকে বিশ্বাস করতো। প্রতি বছর কলেরা এবং বসন্ত দেখা দিত, আচ্ছা, এবং প্রত্যেকটা গ্রামে কয়েকশো করে লোক মারা যেত প্রত্যেক বছর, মহামারী আকারে দেখা দিত একদম। হ্যাঁ হ্যাঁ। জি আমি নিজের চোখে দেখেছি। আমি যখন, তখন তো রাস্তাঘাট ছিল না, আমি যখন 10 বছরের পরে শহরে পড়তে আসি, জি ওই ময়মনসিংহ তখন জেলা শহর ছিল, ওখানে পড়েছি আমি। তখন দেখতাম যে গ্রামের পর গ্রাম, তো একটার পর একটা গ্রাম পেরোচ্ছি, তখন দেখতাম যে গ্রামের গাছতলায় এক রকমের তেল আছে, সেটা তেল মাখিয়ে বসন্ত রোগীকে শুয়ে রাখা হয়েছে, হ্যাঁ। এবং সারি সারি মানুষ শুয়ে আছে, সব বসন্ত হয়েছে, কিচ্ছু করার নেই আর কি। জি রাত্রিবেলা এই কলেরা হলে মৌলভী সাহেব হুঁশিয়ার করে ডাক দিতেন, কিন্তু এতে কোনো কাজ হতো বলে আমার মনে হয় না আর কি। যাই হোক, কিন্তু লোকে তখন বিশ্বাস করতো যে জি কিন্তু এই যে রাস্তায় শুয়ে রাখতে, সেটা কেন রাস্তায়? এই বসন্ত হয়েছে, সেজন্য রাস্তায় রেখে দেয়। হ্যাঁ, রাস্তায় শুয়ে রাখতো, কারণ এটা তো ছোঁয়াচে রোগ, সবাই জানে। তারপরে আবার ঘরে নিয়ে যেত, কিন্তু জি। দুপুরবেলা শুয়ে রাখতো আর কি, তাই নিয়ে যাবে। তো এই যে হুঁশিয়ার বলে যেত, এরকম হুঁশিয়ার কেন, ওই হুঁশিয়ারি কেন ছিল? না, ওদের ধারণা ছিল যে ওলা বিবি হ্যাঁ এসেছে, সেটা এসেছে, সাবধান করতে সেটাকে হবে। তাড়াতে হবে, হ্যাঁ। আচ্ছা। হুম, তারপরে আমাদের এখানে এটা আরো একটা মজার জিনিস ছিল, আমরা বলতাম হিলারি, কিন্তু এই শব্দটা শিলারি, মানে আমাদের বাটি অঞ্চলে শিলাবৃষ্টি হয়, আচ্ছা হ্যাঁ, হতো আর কি, রেগুলার, এখনো হয়। তো তখন কিন্তু আমরা বুড়ো সিজন, মানে এই বুড়ো ধান জি জি পেকে মানে কিছুদিন পরে মানে ফসল কাটার সময়, তার আগেই শিলাবৃষ্টি হতো রেগুলার একেবারে। এই থেকে বাঁচার জন্য এই তখন ওই এই হিলারি মানে শিলারি জি একটা ছিল, একটা সম্প্রদায় ছিল, আচ্ছা এরা মাঠ বেঁধে দিয়ে আসতো, লোকের বিশ্বাস যে আর কিছু হবে না। আচ্ছা তা আমার এতটা মনে নেই খুব বেশি হতো কিনা, আচ্ছা কিন্তু কিন্তু আমার এইটুকু এখন মনে আছে যে এখন সেই হিলারিও নেই, সেই শিলাবৃষ্টি আছে, কিন্তু সেই মানুষগুলো হয়তো মানে ওই এটা আর পাওয়া যাবে না, ওই চিহ্ন আর নেই। তারপরে বান মারা একটা কথা ছিল, মানে তখন হার্ট অ্যাটাক হতো, জি জি তা তখন হার্ট অ্যাটাক কি জিনিস জানতো না, বুঝতো না লোকে। তখন যারা ওঝা ছিলেন বা তারা বলতে, তো ওকে বান মেরেছে, তো কি করা যাবে, তো এটা করতে হবে, তাহলে আমি যে বান মেরেছে তাকে আমি এমন করব যে রক্ত আমাশয় হয়ে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা তারপর আগে গ্রামে যখন কাজ থাকতো না, তো জি। বর্ষাকালে তো কোনো কাজ থাকে না, বর্ষাকালে গ্রামের মানুষ বসেই থাকে। আগে তো এক ফসলি আবাদ ছিল, জি 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 গোটা বাংলাদেশে। এখন তো 3-4টা ফসল হয়। তো বর্ষাকালে গ্রামের মানুষ মারামারি করত, এটা সবাই দেখার জন্য চারদিকে বসে থাকতো, দুই পক্ষের মার হচ্ছে। এটাকে আমার কিছুটা সাংস্কৃতিক মানে একটা কর্মকাণ্ড বলে মনে হয় এখন। আপনার গল্প শুনে মনে হচ্ছে যে আমরা আসলে এগুলো আপনি দেখেননি, হয়তো কল্পকথার কোনো রূপকথা আমাদের শোনাচ্ছে। যে গ্রামের এরকম স্বাভাবিক আলো গিয়ে পৌঁছায়নি, সেই গ্রামে আমরা এরকম একটা অসাধারণ মানুষকে পেয়েছি, রাহাত খানকে। তো স্যার বলছিলেন সেই কিশোরগঞ্জের তারাইলের
যাওয়ার গ্রামের গল্প খুব ছন্দ মিলিয়ে বলতে ইচ্ছে করছে, যাওয়ার গ্রাম কখনোই ভুলে যাওয়ার নয়। তো শৈশবের সেই আলাপের মধ্যে একটু জানতে ইচ্ছে করছে যে এই যে পর্যবেক্ষণ, লেখকের তো পর্যবেক্ষণটা হচ্ছে খুব বড় একটি বিষয়, সে যা দেখছে তাকেই তো সে লেখার চেষ্টা করে আরো নানা রং মিশিয়ে বা তার মনের মাধুরী মিশিয়ে। ছোটবেলায় এই যে পর্যবেক্ষণ চলছিল তার ভিতর যে লেখকেরও জন্ম হচ্ছিল, ছোটবেলার কোনো কিছু কি মনে হয়, যে কোনো কিছু মনে পড়ে যে একটু লেখালেখির অভ্যাস? এতদিনে মনে পড়ে, ছোটবেলায় তো আর মনে পড়তো না। জি, এতদিন ছোটবেলায় মানে এখন তো পেছনে তাকিয়ে সে ছোট, এখন মনে হয় কি যে আমার গ্রামের বাড়িটা হচ্ছে হাওরের উপান্তে। জি আমাদের গ্রামের পরেই বিশাল বিশাল বিল, চারপাশে বিল। হ্যাঁ, তো এইটুকু আমি বলতে পারি যে আমি বড় আকাশ আর বড় জলাশয় দেখে মানুষ হয়েছি। আচ্ছা, এটা আমার মধ্যে হয়তো একটা প্রভাব ফেলেছে। হ্যাঁ, জি এই বড়ত্ব লেখকের জন্য খুব দরকার। হ্যাঁ, মনটাকে বিশালত্ব, তৈরি করে, একটা বিশালত্ব। মনটাকে তৈরি করে। আর হাওড়ের জীবন এত বিচিত্র, মাঝে মধ্যে আবার মনে হয় যে এই যে ট্রাইবালের কথা শুনি না আমরা, আফ্রিকান ট্রাইবাল জি। কালচার, জি সেই ট্রাইবাল কালচার কথা মনে হয়। কেন বলছি আমি এই ছোটবেলায় দেখেছি একাধিক গ্রামের লোক হাওড়ে যাচ্ছে আর নেংটি পড়ে যাচ্ছে, জি যেটা এখনকার কালে মানে কল্পনা করা যায় না। এখনকার কালে গ্রামে রাখালো ওই জিন্সের প্যান্ট পরে ওই গরু চড়াচ্ছে। তখন কাঁধে কোচ বা কিছু একটা নিয়ে, জি যেগুলোতে মাছ মারে আর কি, আর একটা ঝুপড়ি নিয়ে পিঠে যাচ্ছে সকালবেলায়। হ্যাঁ, শাড়ি বেঁধে যাচ্ছে। তো বিকালবেলা ফিরছে এরা, দুই পাশে কাঠের একটা মাছ ঝুলানো আর কি। কেউ অনেক মাছ পেয়েছে, কেউ দু একটা পেয়েছে। আচ্ছা, জি তো কারো মুখে কোনো নেই, বিকার নেই, সবাই খুব খুশি। তো এগুলো দেখে শুনে আমার মনে হতো যেন একটা মানে আমরা একটা মানে একটা 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 আদিবাসী বা উপজাতীয় সংস্কৃতির মধ্যে যেন ছিলাম। হ্যাঁ, জি তারপরে এই যে মারামারি ব্যাপারটাও কিন্তু ওই ট্রাইবালরা কিন্তু এরকম করে। হ্যাঁ, গোষ্ঠী আছে জি আমাদের গ্রামে, 3-4টে গোষ্ঠী আছে। মানে এটা এমনিতে চেনার উপায় নেই, কিন্তু যখন ঝগড়া বিবাদ হবে এখনো, তখন গোষ্ঠী মিলে যায়। হ্যাঁ, তুই অমুকের গোষ্ঠী না, অমুক তমুক মিলে যায়। আচ্ছা, তা আমি জানি না কেন এটা হয়েছে, অন্য গ্রামে আছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমাদের গ্রামে কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা আমাদের গ্রামে আছে। জি তো এইসব দেখেছি আমি। আর ছোটবেলার কথা আগেই বলেছি আমি, যে আমার এত মনে আছে, 10 বছর হলে কি হবে। তারপর নৌকা করে আমি যে মলুয়ার গ্রামের বাড়ি আছে আড়ালিয়া, ওখানে গেছি। জি মহুয়ার যে যে ব্রাহ্মণ গতি না ব্রাহ্মণ পাড়া কোথায় যেন তার গ্রাম ছিল, জি ওখানে গেছি। এই দুটোই পড়েছে না, আড়ালিয়া পড়েছে কিশোরগঞ্জে, এই মহুয়া পড়েছে নেত্রকোনা, মানে আমরা বর্ডারে পড়েছি। জি 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 আর ময়মনসিংহ গীতিকার বেশিরভাগ পালাগুলি হয়েছে কিশোরগঞ্জে, এই চন্দ্রাবতী, তারপরে কাজল লেখা। মলুয়া কথা বললাম। হ্যাঁ, তারপরে যে সকিনা, যে বীরাঙ্গনা সকিনা, দেওয়ানা মদিনা কি ওখানকারই ছিল? দেওয়ানা মদিনা সিলেটের। সিলেটের ছিল, আচ্ছা। কিন্তু সিলেটের ওই বেল্টটা কিন্তু একই বেল্ট, যদিও সিলেট, কিন্তু নেত্রকোনা, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া একটা বেল্ট। জি আচ্ছা এনিওয়ে, তো ওই নৌকা করে বিভিন্ন জায়গায় গেছি, জি এবং কি যে বিচিত্র সংসার চোখে পড়েছে। হিজলের ফলগুলি ঝরে পড়ছে, জি ভেসে যাচ্ছে। হ্যাঁ, তারপরে মানুষ নানা কাজে ব্যস্ত দেখতাম, কেউ বসে নেই। তো এইগুলো ভোলা যায় না। আসলে স্যার, এই যে
এত সুন্দর আমরা প্রথমে বলেছি যে মনে হচ্ছে যে একদম রূপকথা শুনছি একটি গ্রামের, কিন্তু সেই চোখ দিয়ে আপনি দেখেছেন সেই গ্রামকে। আজ হয়তো আপনার উপন্যাসে উঠে আসে, চরিত্রে উঠে আসে, একটা প্রভাব তার থাকবে, কিন্তু যেই ছোটবেলায় সেটা উপলব্ধি করতে পেরেছিলেন, সেই ছোটবেলায় লেখক হবার স্বপ্ন জেগেছিল কি এই উপজীব্যগুলো কি আপনাকে সহযোগিতা সেটা করেছে? সেটা আমি জানি না, কিন্তু একটা ছোট্ট একটা ঘটনা বলি। জি ঘটনাটা আমি এর আগেও অনেককে বলেছি। সেটা হচ্ছে যে এটা লেখক হওয়ার জন্য না, কিন্তু আমি যখন ওই 5-এ পড়ি, জি 6-এ পড়ার পর থেকে চলে এলাম, জি তার ছোট্ট একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমাদের পুকুরের পাশ দিয়ে, পুকুর থেকে উঠেছে একটা সবুজ কচ্ছপের বাচ্চা, একেবারে এরকম এতটুকু, জি হেঁটে যাচ্ছে, আর পেছনে আমরা, মনে হচ্ছে যে এটা আমাদের লিডার আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা খুব উপভোগ করছি আর কি, যে বছর বাচ্চারা যাচ্ছে। হঠাৎ একটা চিল এসে ছোঁ মেরে এই বাচ্চাটাকে নিয়ে গেল। আমার এমন কষ্ট লাগলো যে আমি বাড়িতে কিছু বই অবশ্য ছিল তখন, আমাদের পুরনো বাড়ি, বইটাই ছিল। আমার বাবা পড়তেন, আমার বড় বোনের জন্য পত্রিকার ব্যবস্থা করেছিলেন বাবা ওই ওই গণ্ডগ্রামেও, কিন্তু ওইসবের জন্যে না। আমি আমাদের যে বাজারের রসিদ ছিল, এই রসিদের উল্টো পিঠটা সাদা ছিল, জি কাগজ তো মানে তখন আর ছিল না, এই উল্টো পিঠে আমি এই কাহিনীটা লিখেছিলাম। এবং আমি মানে খুব কষ্ট পেয়েছিলাম। আরেকবার আমাদের পুকুরটা যখন দ্বিতীয়বার কাটা হলো, জি তখন বাস্তু সাপ বলে না, বাস্তুসাপ। প্রকাণ্ড দুটো বাস্তু সাপ দেখা গেলো যে পুকুরে আছে। ফনাটা এত বড়। আগে বলেছি পুরনো বাড়ি, এই একটা সাপকে মেরে ফেললো গ্রামের লোকেরা। এইটার জন্য যে আমার কষ্ট হয়েছিল সে আর বলার না। যে সাপ তো কারো ক্ষতি করেনি, মেরে ফেলেছিল। এই দুটো ঘটনা উল্লেখ করলাম এই জন্যই যে একটা সংবেদনশীলতা হয়তো ছিল আর কি। যে কোনো কারণে হোক, মানুষ তো একজন এক এক রকম হয়। জি জি তারপরে শহরে যখন এলাম, এটা আর একটা জগৎ। আমাকে তখন শহর মুখস্থ করতে হলো। গ্রাম থেকে আসা, আমার ভাষা একরকম, আমার পোশাক একরকম, আমার মানে দেখার চোখ একরকম ইত্যাদি। তো শহর মুখস্থ করতে গিয়ে যাই হোক পড়াশুনো করতাম। আমি ভর্তি হয়েছিলাম ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলে, খুব নাম করা স্কুল ছিল। জি তো আমার ওই সময় বই পড়ার নেশাটা হয়ে যায়। আচ্ছা বাড়ি থেকে নিয়মিত বকুনি খেতাম জি যে এই যে দেখো মানে আউট বই পড়ে, এটার নাম ছিল আউট বই। জি তার লুকিয়ে জুড়িয়ে পড়তাম আর কি। তখন শুরু করি ডিটেকটিভ বই দিয়ে। জি প্রসঙ্গে শুনছিলাম যে শহুরে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছিলেন, সেটা কি ময়মনসিংহের গল্প, ময়মনসিংহে ফিরে আসার পর? হ্যাঁ, ওইটা আমার তখন কৈশোর। কৈশোর, আচ্ছা। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা নতুন জায়গায়, সম্পূর্ণ নতুন জায়গা, জি গ্রামের চেয়ে তো একেবারেই ভিন্ন। জি তো এগুলো মানে নিজের আমাকে মধ্যে শিখতে আসলে হয়েছে। প্রতিদিনই শিখতে সেটা হয়েছে। একটু- স্যার সেখান থেকে তো আপনি ঢাকায় চলে এলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বাংলায় ভর্তি হওয়া, একদম সরাসরি সেই ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসার পেছনে গল্পটা কি ছিল, ছোট্ট করে একটু শুনবো? না, কোনো গল্প নেই। আমি বিএ পাশ করি ওই ময়মনসিংহ থেকে পাশ করি। ময়মনসিংহ থেকেই করেছিলেন, আচ্ছা। তারপরে মানে যেটাকে কি বলে প্রিলিমিনারি এমএ যেটাকে বলে, এমএ আচ্ছা। ক্লাসে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। 2 বছরের কোর্স ছিল। আচ্ছা, পড়তে এসেছিলাম, আর পড়াশোনা করতে এসেছিলেন। ঢাকা এর আগে আমি হয়তো 2 বার এসেছি ঢাকায়, কিন্তু তৃতীয়বার গেলাম পড়াশুনো করতে। আচ্ছা তখন আমাদের সময় বিএ এমএ পাশ করার দাম ছিল। আচ্ছা, বাংলায় ভর্তি হওয়া মানেই কিন্তু লেখালেখির ক্ষেত্রে আরো বেশি নিজেকে সম্পৃক্ত করার একটা প্রথম ধাপ, কিন্তু তাই কি? আমি ভর্তি হয়েছিলাম কিন্তু ইকোনমিক্স। তাহলে আবার আচ্ছা শুনুন, বলছি গল্পটা। তা আমার এক বন্ধু
পরবর্তী সময়ে সে পড়তো ফিলোসফি, কিন্তু পরবর্তী সময় ব্যাংকার এবং ডেপুটি গভর্নর হয়েছিল। আচ্ছা, তা আমরা দুই বন্ধু ছিলাম, হরিহর আত্মা। ও আমাকে বললো যে রাহাত তুমি বাংলা না। তখন আর কিছু ভাবিনি, বললো যে ও বলেছে থাক। ও বলেছে থাক। হ্যাঁ হ্যাঁ, তা বাংলা নিয়েছি। আচ্ছা, আজ এই পর্যায়ে এসে আমি যদি প্রশ্ন করি, আজ কি মনে হয় যে সেই অর্থনীতি নিয়ে পড়লেই ভালো হতো না বাংলা নিয়ে পড়াতে আপনার আমার জন্য? মনে হয় কি যে অর্থনীতি নিয়ে পড়লেও আমি লিখতাম। লেখালেখি, যেহেতু এই প্রসঙ্গটা আসলাম এই জন্য স্যার, আপনার কাজের এবং লেখালেখির ক্ষেত্রে একটা প্রসঙ্গ সবসময় আপনার লেখা যখন পড়ি তখন মনে হয় সাংবাদিকতা এবং লেখা দুটোকে আপনি সমান তালে চালিয়ে না, গিয়েছেন। হ্যাঁ সমান তালে চালিয়েছি, কিন্তু দুটো কিন্তু আলাদা। দুটো হ্যাঁ, আলাদা দুটো একদম সম্পূর্ণ আলাদা। জি, খবরের কাগজের যে ভাষা এবং আঙ্গিক, তারপর সেটা যেমন একরকম, সাহিত্যের ভাষা আঙ্গিক, সাহিত্যের জগৎ একদম আলাদা, একদম আলাদা। এবং জি আমার নিজের মনে হয় যে আমি হয়তো কিছুটা পেরেছি। এই দুটো সাধারণত একসঙ্গে মিলে যায়। মিলিয়ে ফেলেন। হ্যাঁ, ফলে না হয় সাংবাদিক, জি না হয় লেখক বা জি। কথাশিল্পী। তো আমার বন্ধুরাও বলে যে তুমি মিশিয়ে ফেলোনি। আমার মনে হয় যে এই ব্যাপারে আমার হয়তো কিছুটা মানে আমার সাহিত্যের ভাষা জি এবং খবরের কাগজের ভাষা একেবারেই আলাদা, একদম আলাদা। একেবারে আলাদা। জি একটা সত্য একদম সত্য প্রকাশের পেছনে এবং আরেকটি হলো আপনার নিজের একদম অনুভূতির পেছনে ওটাও সময়টা। সত্য জি, প্রকাশ। জি, দুটোই দুটোই সত্য সত্য প্রকাশ। প্রকাশ, সেটা মাধ্যমটা দুটো আলাদা, তাই মাধ্যম তো? দুটো আলাদা। জি, স্যার এখানে একটু যেটা জানতে চাই যে আপনার সেই প্রসঙ্গে থেকে আমাদের একটু সরে গিয়েছে আউট বই পড়া। আউট বই পড়ার ক্ষেত্রে মানে আপনার লেখালেখির ক্ষেত্রে একটু আজকে জিজ্ঞেস করে নেওয়াই যায় দর্শকদের সামনে রেখে যে কোন লেখক আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছেন আপনার নিজস্ব গদ্য ভঙ্গি তৈরিতে বা নিজের লেখালেখির ক্ষেত্রে? এটা 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 খুব ভালো প্রশ্ন করেছেন। আমি তো প্রথম শুরু করেছিলাম বলেছি যে গোয়েন্দা গল্প দিয়ে, অ্যাডভেঞ্চার গল্প দিয়ে, সবাই তাই করে। জি তো এগুলো একটা সুবিধা হয়েছে কি, বই পড়ার একটা নেশা ধরিয়ে দিয়েছিল। জি তারপরে যখন 8-9-এ মানে উঠলাম, তখন অন্য বই পড়ছি। যেমন আমার মনে আছে ক্লাস 10-এ পড়ার সময় লুকিয়ে চুরিয়ে শরৎচন্দ্র শরৎচন্দ্র, তারপরে সুবোধ ঘোষ পর্যন্ত এসছিলাম। জি তা এই সুবোধ ঘোষের মানে গল্প ছিল এত অসাধারণ। এখনো আমি মনে করি যে সুবোধ ঘোষের মতো এরকম সফল গল্পকার বাংলা সাহিত্যে খুব কম জন্ম হয়েছে। আচ্ছা তার একটা অযান্ত্রিক একটা গল্প আছে না? জি জি, তারপরে একটা গল্প আছে ভারী চমৎকার গল্পটা, মানে এরকম গল্প, এটা নিয়ে পরে হিন্দিতে একটা ছবি হয়েছিল, নাসিরুদ্দিন শাহ রেখা দুইজন জি। অভিনয় করেছিল। এটা হচ্ছে একটা স্টেশনে বিচ্ছেদ হয়ে গেছে এরকমটা, মানে দুজন মানুষের দেখা হয়েছে। দুজন মানুষের দেখা হয়েছে। আচ্ছা ওর স্বামী আসবে আর ওর স্ত্রী স্ত্রী আসবে। আসবে। তো প্রথম তো কথাবার্তা হচ্ছে না, তারপর কথাবার্তা শুরু হলো, তারপরে একজন আরেকজনের খবর নিচ্ছে। হ্যাঁ, তো কি যে একটা চমৎকার গল্প। সত্যি। তারপরে ওরা চলে গেল। পরে দেখা গেল যে ওই এটার নাম ছিল ওয়েটিং রুম। ওয়েটিং আচ্ছা রুম, ওয়েটিং রুম, ওয়েটিং জি রুম। সেটাই হচ্ছিল। শুধু দুটো মানে মানুষের শূন্য কথা। শূন্য গ্লাস পড়ে মানে পড়ে থাকে সেখানে। পড়ে আছে। এবং তারপর থেকে এই গল্পটি থেকেই বোধ হয় মানে একটি ধারণা দাঁড়িয়ে গেছে, এরপর অনেক উপন্যাস মানে না, লেখা তখন মনে হয়েছে। হয়েছে যে আমি লিখবো, জি এবং তখন ঢাউস ঢাউস উপন্যাস লিখেছি, এবং একটা পড়ার যোগ্য না আর কি। তা আমার এক বন্ধুকে দিতাম, যে ও ফার্স্ট হতো, যে দেখো তো ভাই অরুণ আমার কিছু লেখা টেখা। আমার নিজের ধারণা যে অসাধারণ লিখছি। অরুণ পরে বলতো কি যে না লিখলে হয় না। আমি বলতাম যে না, আমি লিখবই, তুমি যত আমাকে ঠাট্টা করো।
তা বলতে লেখো লেখো, কিন্তু না লিখলেই ভালো করতে আর কি। ওহো আচ্ছা আমাদের ময়মনসিংহের ভাষায় কথা বলতে। যাই হোক, তারপর তো এই ক্লাসেসগুলো পড়েছি, আচ্ছা তারপর তো লিখতে শুরু করলাম যখন, সেটা ছিল সত্যিকার অর্থে আমি যখন কলেজ শিক্ষক, তখন থেকে আমি লিখতে শুরু করি। এবং আমার নিজের সম্পর্কে আমার একটা হচ্ছে এই তথ্য যে আমার কোনো লেখা ফেরত আসেনি। আচ্ছা হ্যাঁ, যেসব লেখা আমি পাঠিয়েছি প্রতিটি লেখাই ছাপা হয়েছে। জি, এটা একটা হ্যাঁ, কখনো বাড়তি ফেরত পাওয়া। আসেনি। কখনো ফেরত আসেনি। স্যার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে আপনার এই লেখালেখির পেছনে পরবর্তীতে তো লেখালেখিতে আসলেন এবং আপনার প্রিয় লেখকদের নামের মধ্যে জেনে গেলাম, কিন্তু এই লেখা মানে এই পড়ার একটা পরিবেশ বা চারপাশের একটা অবস্থান প্রয়োজন হয়, তো এই পাঠাগার বা পরিবেশ এরকম কিছু ছিল? ওই ময়মনসিংহে থাকতে ছিল, ময়মনসিংহে তখন প্রত্যেক পাড়ায় একটা করে পাঠাগার, আখড়া ছিল ব্যায়ামে। আচ্ছা আচ্ছা এটা আমাদের ওই 47-এর আগে একটা হিন্দুদের, রেওয়াজ ছিল। মধ্যবিত্ত হিন্দুদের জি। একটা চমৎকার ছিল। জি এখানে বাস করতেন তারা, সেখানে একটা পাঠাগার এবং একটা ব্যায়ামাগার থাকতে একটা হবে। ব্যায়ামাগার থাকবেই। আচ্ছা। অসংখ্য পাঠাগার ছিল ময়মনসিংহ শহরে, জি আর আমি না গেছি এমন পাঠাগার নেই। আচ্ছা হ্যাঁ, গোকরা আসে গেলেছি, হ্যাঁ, বইটি আর কি। তো এইটাই বোধহয় আমার লেখার ব্যাকগ্রাউন্ড, বোধহয় এটাই। আচ্ছা অবশ্যই একজন পাঠকই পারেন একজন হ্যাঁ। ভালো লেখক হয়ে উঠতে, সেটা সত্যি। আচ্ছা স্যার, এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনার গদ্য নিয়ে আমরা অনেকেই মুগ্ধ, হ্যাঁ, একের পর এক পাদ অনেকে পৃষ্ঠা, ক্ষুব্ধ আছে না, অনেকে ক্ষুব্ধ আছে কিনা মুগ্ধ জানতে এবং চাচ্ছেন? ক্ষুব্ধ। অনেকে ক্ষুব্ধ, না ক্ষুব্ধকে জানি না, মুগ্ধদের খোঁজে আমরা জানি। কবিতা, কবিতা কি কখনো লেখা হয়েছে? যে কোনো বাঙালি লেখক জীবনে একটাও কবিতা লেখেন এরকম দৃষ্টান্ত নেই। আচ্ছা তা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এতে পড়ছি, আমি ক্লাসে পড়ছি, জি তখন একটা কবিতা লিখেছিলাম, হ্যাঁ, চন্দ্রাবতীকে নিয়ে। আচ্ছা চন্দ্রাবতী আমাদের দিককার, হ্যাঁ, জি ছন্দটন্দ ছিল। তা আমি লুকিয়ে, কেউ যেন জানতে না পারে, কারণ কবিতা লেখাটা একটা যেন অপরাধ, জি তা পাঠিয়ে দিলাম সওগাতে। আচ্ছা। সওগাত পত্রিকা ছিল একটা, জি তখন এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। উনি ছাপিয়ে দিলেন এবং এটা চোখে পড়লো আমার কোনো সহপাঠীর। জি আচ্ছা হ্যাঁ, এক সহপাঠী পরে এখনো বেঁচে আছেন, পরে বিচারপতি হয়েছেন, বলে তুমি তো, তোমার কবিতা তো খুব ভালো হয়েছে, কিন্তু এরপরে আমার একটি কবিতা লিখিনি, কারণ কবিতা লেখো নাকি তুমি? তখন থেকে আমি ভাবলাম যে এটা আমার, আর আমার সাহস হতো না সত্যি কথা বলতে গেলে আচ্ছা কবিতা লেখার জন্য। যে স্যার, ৬৬-র সময় যে ৬ দফা আন্দোলন চলছিল তখন কিন্তু আপনি গণসঙ্গীতও লিখেছেন। হ্যাঁ, সেই প্রসঙ্গে আসা যায়। মানে একটা সময় ছিল যখন বঙ্গবন্ধু তো ৬৪ সালে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটালেন, জি হ্যাঁ, এর আগের আওয়ামী লীগের বৈশিষ্ট্যগুলো একদম আলাদা। আর বঙ্গবন্ধু যে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটালেন, সিনিয়র নেতারা রাজি ছিলেন না, যেমন আবুল মনসুর আহমদ, জি আব্দুল সালাম খান, আতাউর রহমান খান। এরা কিন্তু আওয়ামী লীগ আবার দল হিসেবে হোক, পুনরুজ্জীবিত হোক, এটা সম্ভবত চাননি, অথবা আর একটু সময় নিতে চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু তখন পুনরুজ্জীবন করলেন। তারপরে তো মানে ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র বললা, না, আগরতলা ষড়যন্ত্র বললো পরে হলো। ৬ দফা আন্দোলন। তাই ৬ দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধু, তখনও বঙ্গবন্ধু হননি, তখন শেখ সাহেব, শেখ মুজিবুর রহমান, তিনি জগন্নাথ কলেজে যেতেন। আমি তখন জগন্নাথ কলেজের কনিষ্ঠ অধ্যাপকদের একজন। তো ওখানে যেহেতু একটা কলেজে যেতেন না, তিনি যেতেন, কলেজের একটা ক্যান্টিন ছিল, আচ্ছা
মাহমুদ সাহেবের ক্যান্টিন, ওখানে যেতেন এবং আমরা গোপনে ওর সঙ্গে দেখা করতাম। আর প্রিন্সিপাল ছিল সাইদুর রহমান, অসাধারণ এক ব্যক্তি। তো তিনি আমাদের ডাকতেন, বলে আসো, এই শেখ সাহেব এসছে। তখন একটা আন্দোলন চলছিল, জি, আন্দোলনের যে কালচারাল ফ্রন্ট যেটা, সেটাতে কিভাবে ঠিক যুক্ত হয়ে গেছিলাম এখন আর মনে পড়ে না, কিন্তু আমি বেশ তখন গণসঙ্গীত লিখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলো মানে গণসঙ্গীত, এবং তার কিছু এখনও কিছু ছেলে মেয়ে আছে। গতকালও আমাকে ওই যে শিল্পকলা একাডেমির যে ডিজি হয়েছে লাকি শ্যামল স্যার, আমার কাছে কিছু গান আছে স্যার, এটা একটা সিডি করে রাখা যায় না? তাই বললাম যে ঠিক আছে, দেখো আমাকে যারা যাদের গান লিখি, একবার টেলিভিশনে আমাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনার গানগুলো নিয়ে একটা আলাদা প্রোগ্রাম করি। আমি রাজি হলাম না, কারণ আমি যে গান লিখি এটা পরবর্তী সময় আমি প্রায় অস্বীকার করতাম। আচ্ছা, কেন? কারণ যে ঠিক গান লিখলে অন্য কিছু আর করা যায় না। আচ্ছা। এখন আমি তখন একটা সংসারের লোক, জি, আমাকে সংসার প্রতিপালন করতে হয়, অল্প পয়সা পাই, তাতে সারাদিন গানের কথা মাথার মধ্যে থাকে, অন্য কিছু করা যায় না। তা আমি ভেবে চিন্তে দেখলাম যে আমার গান লেখা হবে না। হ্যাঁ, গান লেখা হবে না। আর গান শেখার ওই ইয়ে ছিল, আমি দেখলাম যে ওই বাথরুম সিঙ্গার হয়েই থাকতে হবে, গান শেখা হবে না আমার। আচ্ছা স্যার, ওই জীবনে বই পড়ার শুরুতে যেরকম রহস্য রোমাঞ্চ সিরিজ দিয়ে অনেক বেশি প্রভাবিত হতেন, আপনি নিজেও কিন্তু সেই রহস্য রোমাঞ্চের দিকে পড়ে ঝুঁকেছিলেন, তবে রাহাত খান নামে নয়, সাগর চৌধুরী নামে। গল্পটা বলবেন? এটা গল্প, একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমি যখন বেকার, জি, কয়েক মাস তো বেকার ছিলাম, তো তখন আমি থাকতাম সেগুন বাগিচা। আমার আমার এক বন্ধু আছেন, আমার বন্ধু এবং আমার খুব শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেন, আমরা সহপাঠী, জি, যদিও বয়সে একটু উনি একটু বড় আমার। তো তখন বেকার, ঘুরে বেড়াই। তো তখন কাজী আনোয়ার আমাকে বললেন যে রাহাত, আপনি তো বসে আছেন, তা আপনি আমার ওই সেবা প্রকাশনীর বই লেখেন। তা আমি লিখতে রাজি হলাম ছদ্মনামে। আমি বললাম যে না, আমি তো সাহিত্যটাই তো করি, জি, আমার এই নামে লিখবো না। লিখলেই পারতাম, কারণ বুদ্ধদেব বসু, প্রবীণ মিত্তির, ওরা কিন্তু অনেক অ্যাডভেঞ্চার লিখেছেন, রহস্য গল্প লিখেছেন। ঘনদত্ত বিখ্যাত চরিত্র প্রেমী হ্যাঁ, চরিত্রের। কিন্তু আমি লিখিনি আর কি। তখন এই ভয়াল সিরিজ নামে একটা সিরিজ লিখতাম, সাগর চৌধুরীর নাম করে। আচ্ছা, আর কুয়াশা যে আছে, এই কুয়াশার 4-5টা আমার লেখা। আচ্ছা, তো এই আর কি। স্যার, সাগর চৌধুরী আর রাহাত খান দুজনকে কি আপনার যারা পাঠক ছিলেন তারা পরিচয়টা না, না, পেরেছিলেন ওরা কখনো? ধরতেই পারবে না, ধরতেই পারবেন না। ধরতেই পারবে না, কারণ ওটা ছিল একটা এই, সাগর ওই যে ভয়াল সিরিজের যে নায়ক, সে ছিল একটা সুপারম্যানের মতো। আচ্ছা, জি, আর আমি কিছুটা কল্পকাহিনী মেশাবার চেষ্টা করছি। আচ্ছা, আর আমি লিখেছি মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, সব- ওইসব জায়গায় গেছে আর কি। ওই ওইসব জায়গাগুলোতে জায়গায় আমার কিছু পড়াশোনা ছিল, জি, তো কায়দা করে এগুলো সেগুলোই আপনার ইতিহাস লেখায় নিয়ে তুলে কোনো নিয়ে রকমের, এসেছেন। এগুলো হচ্ছে এক ধরনের রূপকথা আর কি, মানে এগুলো স্যার, রূপকথা যেমনি করে লিখেছেন, আপনার লেখায় কিন্তু বেশিরভাগ সময় আমরা পেয়েছি বাস্তবতা, এবং বাস্তবতাগুলো আপনার এমনভাবে বাস্তব করে তোলেন মনে হয় যেন আমার চোখে দেখা, এই মাত্র আমি দেখেছি, এই মাত্র আমি শুনেছি, এই মাত্র আমি বলেছি, আমারই কথা। এই যে লেখার উপজীব্য বা এই যে এত আমরা বলি যে একটা বিষয়কে মানুষের কাছে বাস্তব এবং সত্যভাবে তুলে ধরার ক্ষেত্রে আপনি সাধারণত কোন জিনিসটা সবসময় মেনে চলেন? মানে এটা ব্যাখ্যা করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। হ্যাঁ। হয়তো। জি, প্রথমত একটা জিনিস মানে ধরা যায়, সেটা হচ্ছে যে আমার একটা আর্জ থাকে, তাগিদ, জি, লিখতে হবে। জি। একটা থিম আমাকে বারবার বিরক্ত করে। তখন আমি
হয়তো তো কয়েকটা লাইন ঠিক করি আমি, জি এইভাবে একটা গল্পটা শুরু হবে। গল্পের কথাই বলি। জি লিখতে শুরু করার পর আমি এন্ডিংটা জানি, কিন্তু গল্পটা কিভাবে গড়ে উঠবে সেটা কিন্তু আমার জানা নেই। লেখনির পরপর সেটা এসে পাতায় যায়, পাতায় চলে আসে। এসে যায়। স্যার, সে এসে যাওয়ার জায়গা ধরে আমি একটু জানতে চাই যে আমাদের মাছরাঙা টেলিভিশনে আপনারই একটি গল্প নিয়ে, দিলুর গল্প প্রচার হচ্ছে, নাটকটি, ধারাবাহিকটি। হ্যাঁ, দিলু পড়াশোনা করতো মৃত্যুঞ্জয় স্কুলে, জি ময়মনসিংহের। আচ্ছা কাজে আমার সেই সময়কার কিছু স্মৃতি এখানে আছে। জি আচ্ছা আমি আছে একটা, আমার একটা মানে আমিও আছি, কিন্তু দিলু নই, আচ্ছা আমি দিলু নই। হ্যাঁ, আচ্ছা দিলু। আমি এত দুরন্ত ছিলাম না, আমি ছিলাম শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট ধরনের। কলম বিশিষ্ট, শান্তশিষ্ট কলম বিশিষ্ট। না, বলে তো লেজ বিশিষ্ট, এরকম টাইপের লোক ছিলাম, ছেলে ছিলাম। কিন্তু আমাদের মধ্যে ওরকম দুরন্ত ছেলে তো ছিল, দুরন্ত এবং ভদ্র সাহসী এরকম ছেলে তো ছিল, সেগুলো নিয়ে লিখেছি আর কি। না, এরকমটাই সবসময় হয় স্যার, যে শ্রীকান্তরাই সবসময় লেখক হয়, ইন্দ্ররা লেখক হয় না। ইন্দ্রদের কাহিনী শ্রীকান্তরা লিখে রাখে। হতে পারে। স্যার, খুব ভালো লাগলো আজকে এই 1 ঘন্টা আপনার সাথে কথা বলে, এবং দর্শকরা নিশ্চয়ই খুব উপভোগ করেছেন প্রিয় লেখকের কথা শুনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু ছোট করে যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমার যে লেখক জীবনের যে কাহিনী এতক্ষণ বললাম, আসলে এর ভেতরে কিন্তু অনেক দুঃখ আছে আমার, সেটা তো আর বলিনি, এরা জিজ্ঞাসা করেননি, বলিও নি। অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে, কিন্তু সেটার অর্থই না যে জীবনে আমি ব্যর্থ হয়ে গেছি, তা না। লেখকদের আলাদা রকমের একটা দুঃখ থাকে, বহু মানুষের দুঃখ তারা নিজের মধ্যে ধারণ করে। একটি ছেলেকে আমি আজকে দেখেছি, বয়স হলো এই 12-13 বছর, সে ওই যে ওই টোকানি ছেলে বলে না, টোকাই। জি। টোকাই। আমার এত কষ্ট হলো যে এই বয়সের ছেলেরা এত কষ্ট করছে। আসলে তো এইগুলো লেখকের থাকে, অবশ্যই বহু মানুষের দুঃখ বয়ে বেড়ায়। বয়ে বেড়ায়। স্যার, এই সকালে আমরা সব সময় চাই আপনাদের মতো মানুষরা এসে আমাদেরকে স্বপ্ন দেখাবেন, আশা জাগাবেন, এবং আপনার গল্পে বারবারই কিন্তু উঠে এসেছে এই সমস্ত সংবেদনশীল বিষয়গুলো। আমরা বুঝতেই পারছি আপনার জীবনের পরতে পরতে সাজানো এই অনুভূতিগুলোই আপনাকে আজ এই জায়গায় এনে পৌঁছেছে। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। দুজনকে ধন্যবাদ, খুব উপভোগ করলাম আর কি আমি। ধন্যবাদ স্যার।